হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 2021 সালের ফিলোসফি জেনারেল কোয়েশ্চেন পেপার নিয়ে। তো আমরা আগেই 2021 সালের এমসিকিউ এবং মান 5-এর লজিকের সমাধান আমরা করে দিয়েছি আমাদের চ্যানেলে। তো তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেটা ফলো করে নিও। আর আজকে আমরা আলোচনা করব 2021 সালের মান 15-এ যে বড় প্রশ্নগুলো ছিল তার লজিকের সমাধান নিয়ে। তো আমরা দুটো লজিকের সমাধান করলেই আমাদের সম্পূর্ণ হবে প্রশ্নের উত্তর দেওয়াটা। যেমন আমরা ক্ষয়ের যে নিরপেক্ষ ন্যায় রয়েছে, নিরপেক্ষ ন্যায়গুলির বৈধতা বিচার করতে হবে ভিনচিত্রের মাধ্যমে, এবং গয়ের দাগের 3-এর দাগের গয়ে যে সত্য সারণের মাধ্যমে যুক্তির বৈধতা বিচার, এবং আরেকটা ছোট্ট প্রশ্ন এখানে রয়েছে, সেটা আমরা আজকে সমাধান করে নেব। তো চলো এগুলোর সমাধান করে নেওয়া যাক। এখানে রয়েছে প্রথমে আমরা এই অয়ের যে প্রশ্নটা রয়েছে আমরা সেটাকে নিয়ে কাজ করব। ওকে, প্রশ্নটা আছে ইএও চতুর্থ সংস্থান, অর্থাৎ এটা 3-এর দাগের খ, তার আন্ডারে ও, এই হচ্ছে এর দাগ নাম্বার। তো এই দাগ নাম্বারে আমরা কাজটা করব। প্রথমে আছে ইএও চতুর্থ সংস্থান, অর্থাৎ ইএও নম্বর 4। তো আমরা প্রথমেই আনসার আমরা যখন করছি আমরা এইভাবে শুরু করব। আলোচ্য যুক্তিটির আকার। তো ইএও আকার হলে কিরকম হবে? ই বচন অর্থাৎ চতুর্থ সংস্থান। চতুর্থ সংস্থান হলে আমরা জানি যে চতুর্থ সংস্থানটা হচ্ছে সোজা গ্রেডের মতো দেখতে হয়। তো প্রথম বচন হচ্ছে ই, এ আর ও হবে কোনো ই বচন, কোনো পি নয় এম, তারপরে হচ্ছে সকল এম হয় এস এ, আর তারপরে ও বচন সিদ্ধান্ত আছে অতএব কোনো কোনো এস নয় পি, ও বচন। এরপরে আমাদের কাজ হচ্ছে বুলীয় রূপ তৈরি করা। তো আলোচ্য যুক্তিটির বুলীয় রূপ কি হবে? ই বচন, ই বচনের বুলীয় রূপ হিসেবে এটা আসবে পি এম ইকুয়াল টু 0। এ বচন পরেরটা, অর্থাৎ এম এস বার ইকুয়াল টু 0, আর পরেরটা ও বচন মানে এস পি বার নট ইকুয়াল টু 0। তো এই বুলীয় রূপটাকে আমরা ভেঙে নিয়ে লিখব। তাই ইকুয়াল টু, যেমন পি এম আছে লিখলাম একবার, যেহেতু 3টে পদ নিয়ে আমাদের কাজ, এস এখানে ছিল না, এখানে এস ছিল না, তাই এখানে একবার এস দিয়ে লিখব, প্লাস পি এম এস বার এইভাবে লিখব। ঠিক একইভাবে অপরেরটাও তাই করব। এম এস বার যেমন আছে তেমন লিখব, একবার পি লিখব, প্লাস এম এস বার পি বার, আর এখানে যেমন নট ইকুয়াল টু আছে, নট ইকুয়াল টু দিয়ে এস পি বার এম প্লাস এস পি বার এম বার, এটা হলো।
এরপরে আমরা চলে যাব যুক্তিটির ভেন চিত্রে, অর্থাৎ লিখব যুক্তিটির ভেন চিত্র। যুক্তিটির ভেন চিত্র কিরূপ হবে? যুক্তিটির ভেন চিত্র দেখছি কিভাবে আমরা যুক্তিটির ভেন চিত্র করব। প্রথমে আমরা তিনটে পরস্পরচ্ছেদী বৃত্ত এখানে আমরা আঁকবো। এবার আমাদের কাজ হচ্ছে নাম দিয়ে দেওয়া। আমরা জানি কোনটাকে কি নাম দিতে পারবো আমরা। এই দিকের বৃত্তটার নাম হচ্ছে এস, এদিকের বৃত্তটার নাম পি, আর এদিকেরটা হচ্ছে এম। তাই মাঝখানটা হচ্ছে এস পি এম, এটা হচ্ছে এস পি এম বার, এটা হচ্ছে এস পি বার এম, এটা এস বার পি এম, আর এইখানে হচ্ছে পি বার এম বার, এখানে হবে এস বার এম বার, আর এখানে পি বার এস বার। তো দেখা যাক এবারে আমাদেরকে কাজ করতে হবে। প্রথমে প্রধান আশ্রয় বাক্যটার আমরা ভেন চিত্রটা আঁকবো। প্রধান আশ্রয় বাক্যটা এস পি এম রয়েছে, তাই এই ঘরটাকে ইন্ডিকেট করছে। আর হচ্ছে এম পি এম এস বার মানে হচ্ছে এই দিকের ঘরটা, এই দুটো ঘরকে আমরা ছায়াবৃত্ত আঁকবো। প্রথমে যেহেতু দুটো আমাদের প্রথমের আশ্রয় বাক্য দুটোই যেহেতু সার্বিক বচন রয়েছে, তাই আমরা আশ্রয় বাক্য দুটোকে ছায়াবৃত্ত আঁকবো। তাই প্রথমেরটাকে আমরা কি করব? প্রথমেরটাকে আমরা অনুভূমিকভাবে ছায়াবৃত্ত আঁকবো। ঠিক আছে, তো অনুভূমিকভাবে এটাকে আমরা ছায়াবৃত্ত করছি। এগুলো কিন্তু পেন্সিল দিয়ে ভালো করে করতে হবে, আবারও বলে দিলাম। পরীক্ষার খাতায় কিন্তু পেন্সিল এবং কম্পাস ব্যবহার করে করলেই সব থেকে ভালো। আর তারপরে যে প্রধান আশ্রয় বাক্যটা হলো, ঠিক একইভাবে আমরা অপ্রধান আশ্রয় বাক্যটাকে আঁকবো। এবার এম এস বার পি, এম এস বার পি মানে হচ্ছে এম এস বার পি অর্থাৎ এই ঘরটাকে নির্দেশ করছে। আর এম এস বার পি বার মানে হচ্ছে এই ঘরটা, অর্থাৎ একটা ঘর ভেনচিত্র হয়েই রয়েছে, আমাদের ছায়াবৃত্ত আঁকা রয়েছে। তাই দ্বিতীয় অংশটাতেও ছায়াবৃত্ত আঁকবো। যেহেতু আগেরটা আমরা অনুভূমিক এঁকেছি, তাই এটা আমরা লম্বভাবে আঁকবো। তো এইভাবে আমরা লম্বভাবে ছায়াবৃত্তটা আঁকবো। এগুলো স্কেল দিয়ে ভালো করে সোজা সোজা করে করে আঁকতে হবে পরীক্ষার খাতায়। এবং আমি লেখার ওপর দিয়েই টেনে দিচ্ছি, কিন্তু লেখার ওপর দিয়ে ওইভাবে টানা যাবে না, বা প্রথমে লিখে নিয়ে পরে ওটাকে মুছে দেওয়াও যেতে পারে। প্রথমে আগে আমরা এই ছায়াবৃত্তগুলো এঁকে নিলাম, তারপরে মাঝখানটা একটুখানি মুছে দিয়ে এই ঘরটার নাম ছিল কি না পি বার এস বার এম, এভাবে আমরা লিখে দিতে পারি। এবারে আমরা কি করব? এবার আমরা দেখব যে ভেন চিত্রের মাধ্যমে আমাদের এই সিদ্ধান্তটা আঁকা হয়েছে কিনা। দেখো সিদ্ধান্তটা আছে বিশেষ বচন, অর্থাৎ যেখানে বিশেষ বচন হলে আমরা জানি যে ব্যক্তিসূচক চিহ্ন হয়। তো ব্যক্তিসূচক চিহ্ন তো এখানে হয়নি, দুটোই ছায়াবৃত্ত হয়েছে। তাই আমরা বলতে পারি যে আশ্রয় বাক্য দ্বারা সিদ্ধান্ত চিত্রিত হয়নি, তাই এই যুক্তিটি অবৈধ। তো অবৈধ হোক বা বৈধ হোক, আমাদেরকে আবার মন্তব্য লিখতে হবে। আমি সম্পূর্ণ মন্তব্যটাও এখানে লিখে দিচ্ছি একটা ক্ষেত্রে। তো দেখো ভালোভাবে, আমরা যেটা আঁকলাম আমরা সেটাই এখানে লিখব। মন্তব্য মানে বিচার করে আমরা বলে দেব যে আমরা কিভাবে এটাকে অবৈধ বলছি। তো দেখা যাক অবৈধ কি। আমি প্রথমে কি করেছি? প্রথমে এসপিএম পরস্পর ছেদি তিনটে বৃত্ত এঁকেছি, সেটাই লিখব। এসপিএম প্রথমে শব্দটা লিখলে ভালো হয়। প্রথমে এসপিএম পরস্পর ছেদি
পরস্পরচ্ছেদী তিনটি বৃত্ত আঁকা হলো। এরপর প্রধান আশ্রয় বাক্য বাক্যের নাম কি রয়েছে? পি এম ইকুয়াল টু 0 এর পি এম এস ও পি এম এস বার, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা এম এস বার অংশ দুটি ছায়াবৃত্ত করা হলো। এরপর অপ্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্যের নাম কি না এম এস বার ইকুয়াল টু 0 এর এম এস বার পি ও এম এস বার পি বার, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা অংশ দুটি ছায়াবৃত্ত অঙ্কন করা হলো। অংশ দুটি ছায়াবৃত্ত অঙ্কন করা হলো। এরপরে আমরা বিচার করেছি যে সিদ্ধান্তটা আশ্রয় বাক্য দ্বারা চিত্রিত হয়েছে কিনা। আমরা জানি যে বিচার করে দেখলাম যে সিদ্ধান্ত আশ্রয় বাক্য দ্বারা চিত্রিত হয়নি, আমরা সেটাই লিখবো। এখন দেখা যাচ্ছে যে সিদ্ধান্তটার নাম কি আছে? এস পি বার নট ইকুয়াল টু 0 এর এস পি বার এম বা এস পি বার এম বার, অর্থাৎ এই অংশটি এবং এই অংশটি এস পি বার এম এস পি বার এম এস পি বার এম বার কোনো অংশই আশ্রয় বাক্য দ্বারা চিত্রিত হয়নি। আশ্রয় বাক্য দ্বারা চিত্রিত হয়নি। আশ্রয় বাক্য দ্বারা চিত্রিত হয়নি, তাই যুক্তিটি অবৈধ। আবার যখন অবৈধ হয় তখন আমরা জানি যে অবৈধ হলে কি দোষ ঘটেছে সেটা লিখতে হয়, আর বৈধ হলে বৈধ মূর্তির নাম লিখতে হয়। তো আমরা যদি দোষ বিচার করে দেখি তাহলে এখানে কিন্তু সাধারণ কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি আলোচ্য ন্যায়টিতে। তাহলে একটি বিশেষ নিয়ম রয়েছে যেটা আধুনিক যুক্তিবিদ্যায় রয়েছে, সেই নিয়মটা এখানে লঙ্ঘিত হয়েছে। অর্থাৎ আধুনিক যুক্তিবিদ্যায় বলা হয় যে যদি কোনো আশ্রয় বাক্য সার্বিক হয় তাহলে সেখান থেকে কোনো বিশেষ সিদ্ধান্ত নিঃসৃত হতে পারে না। অর্থাৎ দেখো এখানে ই বচন প্রধান আশ্রয় বাক্য, এই বচন অপ্রধান আশ্রয় বাক্য, তাই দুটো বচনই সার্বিক বচন এবং সেখান থেকে ও বচন সিদ্ধান্ত বেরিয়েছে, অর্থাৎ বিশেষ বচন। এই আধুনিক যুক্তিবিদ্যায় সার্বিক বচন থেকে বিশেষ বচন সিদ্ধান্ত রূপে নিঃসৃত হলে যে দোষ ঘটে তার নাম হচ্ছে অস্তিত্ব সূচক দোষ। তো আলোচ্য ন্যায়টি অস্তিত্ব সূচক দোষে দুষ্ট, আমরা সেটা লিখে নেব। অবৈধ আলোচ্য ন্যায়টি অস্তিত্ব সূচক দোষে দুষ্ট।
তো এইটা করলে তবে একটা 5 নাম্বার পাওয়া যাবে। আমরা চলে যাচ্ছি পরের যে ন্যায়টা ছিল সেটাতে। 3 দাগের খ আ, এটা আছে ও এ ও তৃতীয় সংস্থান, অর্থাৎ তৃতীয় সংস্থান মানে হচ্ছে এইরূপ ও এ ও। তাহলে আমাকে প্রথমে যুক্তিটির আকার সাজিয়ে নিতে হবে। তো দেখো একইভাবে আমি আগেরটার মতো করেই এটারও যুক্তির আকারটা সাজিয়ে নিচ্ছি। যুক্তিটির আকার কোনো কোনো এম নয় পি ও কয়েকটা এ বচন আছে, তাহলে সকল এম হয় এস, এবং শেষেরটা ও বচন আছে মানে কোনো কোনো এস নয় পি, অর্থাৎ ও বচন। তো এরপরে আমাকে বুলীয় রূপটা বার করে নিতে হবে। যুক্তিটির বুলীয় রূপ প্রত্যেকে কিন্তু এইভাবে লিখে লিখেই করবে। ও বচন অর্থাৎ এটা হবে এম পি বার নট ইকুয়াল টু 0, পরেরটা হবে এম এস বার ইকুয়াল টু 0, এবং পরেরটা হবে এস পথের সিদ্ধান্তটা হবে এস পি বার নট ইকুয়াল টু 0। তো সেই হিসাবে আমরা এটাকে এভাবে করে নেব, এম পি বার এস প্লাস এম পি বার এস বার, এটাকে ইকুয়াল টু এম এস বার পি প্লাস এম এস বার পি বার, আর এটা হচ্ছে নট ইকুয়াল টু এস পি বার এম প্লাস এস পি বার এম বার। আচ্ছা, এবার আমাদেরকে ভেন চিত্র আঁকতে হবে। যুক্তিটির ভেন চিত্র। তো ভেন চিত্র যেভাবে আঁকতে হয়, প্রথমে 3টে পরস্পরচ্ছেদী বৃত্ত আমাকে এঁকে নিতে হবে। তো সেটা আমি এঁকে নিচ্ছি। প্রথমে আমরা এবারে আশ্রয় বাক্যগুলোকে আমরা এখানে চিত্রিত করব। এখন প্রধান আশ্রয় বাক্য আছে বিশেষ বচন, আর অপ্রধান আশ্রয় বাক্য আছে সার্বিক বচন। তাই ভেন চিত্রের নিয়ম অনুসারে আগে আমাকে সার্বিক আশ্রয় বাক্যটাকে আঁকতে হবে। তাই আমরা এ বচনটাকে আগে আঁকবো, অর্থাৎ এটা কি কি আছে, এম এস বার পি। এম এস বার পি মানে হচ্ছে এইটা, এম এস বার পি এই ঘরটা, আর হচ্ছে এম এস বার পি বার মানে এই ঘরটা। এই দুটো ঘরকে আমরা আগে ছায়াবৃত্ত আঁকবো। তো এটা আঁকা হলো। এবারে আমরা অপ্রধান আশ্রয় বাক্যটা আঁকবো। অপ্রধান না, এবারে আমরা প্রধান আশ্রয় বাক্যটা আঁকবো, কারণ অপ্রধান আশ্রয় বাক্যটা আগে এঁকে নিয়েছি। দেখা যাচ্ছে যে দুটো অংশ রয়েছে, এম পি বার এস অর্থাৎ এই অংশটা, আর এম পি বার এস বার অর্থাৎ এই অংশটা। এবং এই অংশটা যেহেতু আগে থেকেই ছায়াবৃত্ত হয়ে রয়েছে, তাই এম পি বার এস এই অংশটাতে আমরা কেবল একটা ব্যক্তিসূচক চিহ্ন অঙ্কন করব। এবারে আমরা দেখব যে সিদ্ধান্তটা আঁকা চিত্রিত হয়েছে না হয়নি। দেখো প্রথম যে সিদ্ধান্তের অংশ রয়েছে এস পি বার এম, অর্থাৎ এই অংশটা আগে থেকেই আশ্রয় বাক্য দ্বারাই দেখা যাচ্ছে যে চিত্রিত হয়েছে। তাই আমরা যুক্তিটি বৈধ বলতে পারি, কারণ যখন সিদ্ধান্ত বিশেষ বচন হয় তার যে কোনো একটা অংশ যদি চিত্রিত হয় তাহলেই বৈধ। এখানে একটা অংশ চিত্রিত হয়েছে, তাই যুক্তিটি বৈধ। তাই আমরা মন্তব্য লিখব। তো
মন্তব্য, এটাও আমি পুরো ভালো করে আমি লিখে দিচ্ছি, তো ভালো করে দেখো এবং সেই অনুসারেই কিন্তু লিখতে হবে। একইভাবে লিখবো এখানে, প্রথমে পরস্পরচ্ছেদী তিনটি এসপিএম পরস্পরচ্ছেদী তিনটি বৃত্ত অঙ্কন করা হলো। প্রথমে এসপিএম পরস্পর ছেদী তিনটি বৃত্ত অঙ্কন করা হলো। এরপর প্রথমে অপ্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য না লিখে আমরা আর একটা শব্দ লিখতে পারি, যেটা হচ্ছে সার্বিক আশ্রয় বাক্য। সার্বিক আশ্রয় বাক্য, সার্বিক আশ্রয় বাক্যের নাম কি ছিল? এম এস বার ইকুয়াল টু 0, এম এস বার ইকুয়াল টু 0 এর এম এস বার পি ও এম এস বার পি বার অংশে ছায়াবৃত্ত অঙ্কন করা হলো। এরপর প্রধান আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য কি ছিল? এম পি বার নট ইকুয়াল টু 0, এম পি বার নট ইকুয়াল টু 0 এর একটা অংশ এম পি বার এস বার অংশ আগে থেকেই ছায়াবৃত্তিত হয়ে রয়েছে, তাই সেটা লিখে দেবো। এর এম পি বার এস বার অংশ পূর্বেই ছায়াবৃত্ত অংশে পূর্বেই ছায়াবৃত্ত অঙ্কিত হয়েছে, তাই বাকি যে অংশটা রয়েছে অর্থাৎ এম পি বার এস অংশে ব্যক্তি সূচক চিহ্ন আঁকলাম। এখন দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত এস পি বার নট ইকুয়াল টু 0, এস পি বার নট ইকুয়াল টু 0 এর এস পি বার এম অংশটি আশ্রয় বাক্য দ্বারা চিত্রিত হয়েছে। তাই যুক্তিটি
বৈধ, আলোচ্য বৈধ মূর্তিটির নাম। তৃতীয় সংস্থান বারবারা সেলেন ডারিয়াই ফেরিও সিজারে কেমেস্টেস ফেস্টিনো বারোকো ডারাপ্টি ডিসামিস ফেলাপটন ফেরিসন বোকার্ডো, অর্থাৎ BOCARDO OAO। চলে যাচ্ছি পরেরটাতে। এবার আমরা রস্বইয়েরটা করব। তো দেখা যাক, এটাকে আমাকে পুরোটাই গঠন করতে হবে। 3 খ রস্বই। আচ্ছা, আমি এখানে প্রধানাশ্রয় বাক্য অপ্রধানাশ্রয় বাক্য বলে লিখছি না, ওগুলো শুধু প্রো আ বা লিখে ছেড়ে দিচ্ছি। প্রো আ বা, আর এটা লিখছি অপ্র বা, অর্থাৎ প্রধানাশ্রয় বাক্য অপ্রধানাশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। আচ্ছা দেখো, কোনো সরলরেখা কখনো বাঁকা হয় না, কেবল সরলরেখায় ত্রিভুজের বাহু হতে পারে, সুতরাং ত্রিভুজের বাহু কখনো বাঁকা হয় না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এইটা হচ্ছে সিদ্ধান্ত। তো এটাকে আমরা লিখছি ত্রিভুজের বাহু কখনো বাঁকা হয় না, এটাকে এলেপ করলে হবে কোনো ত্রিভুজের বাহু নয় বাঁকা। কোনো ত্রিভুজের বাহু নয় বাঁকা, এটা হচ্ছে সিদ্ধান্ত হলো। এবারে ত্রিভুজের বাহু তাহলে এস আর বাঁকা হচ্ছে পি। কেবল সরল রেখায় ত্রিভুজের বাহু হতে পারে, এটাকে তাহলে এলেপ করতে হবে অপ্রধান আশ্রয় বাক্যে। তাহলে এটা কেবল দেওয়া রয়েছে, তাই উদ্দেশ্য বিধেয়টা চেঞ্জ হয়ে যাবে। তাই সকল ত্রিভুজের বাহু হয় সরলরেখা। ত্রিভুজের বাহু হয় সরলরেখা এই বচন। এবং সরলরেখা কখনো বাঁকা হয় না, অর্থাৎ কোনো সরলরেখা নয় বাঁকা। কোনো সরলরেখা নয় বাঁকা, ই বচন। কোন সংস্থান বেরোলো আমরা এখান থেকে দেখে নেব আগে। সরল রেখাটা তাহলে হবে এম, এখানে সরল রেখা এম, বাঁকা হচ্ছে পি, আর ত্রিভুজের বাহু হচ্ছে এস। তাহলে বেরোচ্ছে এইরূপ। এখানে তো প্রথম সংস্থান উল্টো জেড এর মতো দেখতে হচ্ছে, তো এটা প্রথম সংস্থান। তো আমরা এখান থেকে আগে কি করব, যুক্তিটির বুলীয় রূপ। আলোচ্য যুক্তিটির বুলীয় রূপ। ই বচন অর্থাৎ এমপি ইকুয়াল টু 0, এমপি ইকুয়াল টু 0। তারপর একটা এ বচন অর্থাৎ এস এম বার ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে এসপি ইকুয়াল টু 0। অর্থাৎ এটাকে আমরা লিখব এমপি বার, এমপি এস প্লাস এমপি এস বার। এটাকে লিখব আমরা এস এম বার পি প্লাস এস এম বার পি বার, আর এটা হচ্ছে এস পি এম প্লাস এস পি এম বার। এবার আমরা যুক্তিটির ভিন চিত্র আঁকবো। তাই
যুক্তিটির ভেন চিত্র একইভাবে আঁকবো আমরা ভেন চিত্রটা। তো এখানে যেহেতু সবকটাই সার্বিক বচন রয়েছে, তাই আমরা প্রথমে প্রধান আশ্রয় বাক্যটা আঁকবো। প্রধান আশ্রয় বাক্যের অংশগুলো হচ্ছে এসপিএম আর হচ্ছে এস বার পিএম, অর্থাৎ এসপিএম মানে হচ্ছে এই ঘরটা, এসপিএম মানে মাঝের ঘরটা, একেবারে মাঝের ঘরটা এসপিএম, আর হচ্ছে এস বার পিএম মানে এই ঘরটা। তো এই দুটো ঘরে আমি ছায়াবৃত্ত এঁকে দিচ্ছি আগে। তো প্রতিবারেই বলবো যে যখন আমরা ছায়াবৃত্ত আঁকবো, ছায়াবৃত্তটা এঁকে একটুখানি মুছে দিয়ে আমরা নামগুলো কিন্তু পরিষ্কার করে দেব। তো এই গেল প্রথম আশ্রয় বাক্যটা ছায়াবৃত্ত আঁকা। এটা অনুভূমিকভাবে আঁকলাম যাতে আমরা পরেরটা তির্যকভাবে বা লম্বভাবে আঁকতে পারি। পরেরটায় রয়েছে এস এম বার পি, অর্থাৎ এস এম বার পি, এস এম বার পি মানে এস পি এম বার মানে এই ওপরের ঘরটা, আর হচ্ছে এস এম বার পি বার মানে হচ্ছে এই ঘরটা। তো এটা একটুখানি ঠিক করে দিই আমি, যাচ্ছে না। এস পি বার এম বার এই দুটো ঘর, এস পি বার এম বার আর হচ্ছে এস এম বার পি বার, এই দুটো ঘরকে আমরা তির্যকভাবে ছায়াবৃত্ত আঁকবো। তো এইভাবে আমরা এই দুটো ঘরকে ছায়াবৃত্ত আঁকবো। এবার আমরা দেখব যে সিদ্ধান্তের কটা অংশ চিত্রিত হয়েছে। সিদ্ধান্তের একটা অংশ হচ্ছে এসপিএম, অর্থাৎ প্রথম আশ্রয় বাক্য দ্বারা চিত্রিত হয়েছে, এবং দ্বিতীয়টা এসপি এম বার, অর্থাৎ এসপি এম বার ওপরের অংশটা দ্বিতীয় আশ্রয় বাক্য দ্বারা চিত্রিত হয়েছে, অর্থাৎ এটা বৈধ। তাহলে আশ্রয় বাক্য দ্বারা যেহেতু চিত্রিত হয়ে গেছে তাই এটা বৈধ। সংস্থান হচ্ছে প্রথম সংস্থান ই মূর্তি, অর্থাৎ এটার নাম হবে শিলারেন। তো আমি মন্তব্য এটাও আমি পুরোটা লিখে দিচ্ছি। মন্তব্য প্রথমে এসপিএম পরস্পর ছেদি তিনটি বৃত্ত অঙ্কন করা হলো। এরপর প্রধান আশ্রয় বাক্য প্রধান আশ্রয় বাক্য কি ছিল? এম পি ইকুয়াল টু 0 এর এম পি এস ও এম পি এস বার অংশে ছায়াবৃত্ত আঁকলাম। এবার অপ্রধান আশ্রয় বাক্য এস এম বার ইকুয়াল টু 0 এর এস এম বার পি ও এস এম বার পি বার অংশে ছায়াবৃত্ত আঁকলাম। এখন দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত এস পি ইকুয়াল টু 0 এর এস পি এম
ও এস পি এম বার উভয় অংশই আশ্রয় বাক্য দ্বারা চিত্রিত হয়েছে তাই যুক্তিটি বৈধ। আমি আগেও বলেছিলাম যে সিদ্ধান্ত যদি সার্বিক বচন হয় তখন উভয় অংশই চিত্রিত হতে হয়। এই বৈধ হয়েছে, এই বৈধ মূর্তিটির নাম দিতে হবে। আলোচ্য বৈধ মূর্তিটির নাম সিলারেন্ট, CELARENT হয়ে গেল। এরপরে যাচ্ছি এর পরেরটায়, এটা লাস্ট, অর্থাৎ 3 দাগের খ দীর্ঘী। এটাকে আমি আর কিছুই সরাসরি যুক্তিটা গঠন করে দিচ্ছি। এখানে যেহেতু দার্শনিকরা মানুষ, তারা পূর্ণ নয়, কারণ কোনো মানুষই পূর্ণ নয়। এখানে তারা পূর্ণ নয়, এটা হচ্ছে সিদ্ধান্ত। তারা মানে কারা? দার্শনিকরা। অতএব কোনো দার্শনিক নয় পূর্ণ। ই বচন, পূর্ণ হচ্ছে পি, দার্শনিক হচ্ছে এস। দার্শনিকরা মানুষ, এটা হবে অপ্রধান আশ্রয় বাক্য। তাই সকল দার্শনিক হয় মানুষ, এ বচন। আর কোনো মানুষই পূর্ণ নয়, কোনো মানুষ নয় পূর্ণ, এটা ই বচন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মানুষ হচ্ছে এম, এখানে মানুষ এম, এস পি, অর্থাৎ দেখা যাচ্ছে এটা একটা প্রথম সংস্থানের ই মূর্তি। আগেরটাও প্রথম সংস্থানের ই মূর্তি বেরিয়েছিল, তাই আর কিছুই নয়। এইটা যেমন লেখা হয়েছে, যা করা হয়েছে, সম্পূর্ণরূপে বাকি অংশটা একই হবে, এবং এটাও প্রথম সংস্থানের বৈধ মূর্তি হিসাবে সিলারেন্টই হবে। তো এই গেল 3 দাগের খ, অর্থাৎ নিরপেক্ষ ন্যায়ের সমাধানগুলো। আমরা এর পরের ভিডিওতে আর একটা যে অংশ রয়েছে, অর্থাৎ এই যে গয়ের দাগের যে লজিকটা রয়েছে, সেটা আমরা সমাধান করব। সকলকে ধন্যবাদ জানাই এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।